তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল এবং আজ থেকে এই চ্যানেলেও প্রতি সপ্তাহে বেঙ্গলি এক্সপ্লেনেশন ভিডিও আসবে। সত্যি কথা বলতে এটাই হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল, মানে মেন চ্যানেল। কিন্তু এই চ্যানেলটা আমি হিন্দির জন্য ওপেন করেছিলাম, যেটাতে আমি তেমন কোনো ভিউজ লাস্টের দিকে পাচ্ছিলাম না। প্রথমের দিকে সাপোর্ট ভালো পেলেও লাস্টের দিকে ভালো আমি সাপোর্ট পাচ্ছিলাম না। কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে তোমাদের অত্যন্ত ভালোবাসা পেয়েছি, মানে যেখানে আমি 7 লিসেন্স এক্সপ্লেন করছি। আপনাদের এই এত পরিমাণ ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমি শেষমেশ এই সিদ্ধান্ত নিলাম যে আমি এই চ্যানেলটাকে বাংলায় কনভার্ট করে দেব। তার মানে এই নয় যে আমার সেকেন্ড চ্যানেলে যে সপ্তাহে পরে দুটো করে ভিডিও আসতো, যেখানে 7 লিসেন্সের, সেখানে ভিডিও কিন্তু কম হবে না। সেখানে যেরকম ভিডিও আসতো সেরকমই ভিডিও আসবে, শুধু এখানেই আমরা এক্সট্রা আরো ভিডিও বানিয়ে ছাড়বো। আর আজকে যে আমরা অ্যানিমেশনটাকে এক্সপ্লেন করতে চলেছি তার নাম হচ্ছে দ্য গড অফ হাই স্কুল। বন্ধুরা, তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর আমার উপরে জাস্ট ভরসা রাখো, আমি যে কন্টেন্টই তোমাদের দেব না কেন সেটা তোমাদের খুবই ভালো লাগবে, আমি গ্যারান্টি লিখে দিলাম। হয়তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ওই সমস্ত হিন্দি ভিডিওগুলো আপনার কাছে রেকমেন্ডেশনে যেতে পারে, তো সেগুলোকে দেখার দরকারই নেই, সেগুলোকে জাস্ট ইগনোর করে দিও। যদি আপনারা হিন্দি ভিডিও না দেখেন তো ওগুলোকে ইগনোর করে দিও, কারণ ওগুলোকে আমি এখন প্রাইভেট বা আনলিস্টেড করতে পারবো না, তাহলে আমার ওয়াচ আওয়ার কমে যাবে। আর এই চ্যানেলটা আমার মনিটাইজ আছে, তো ওই জন্য ওই চ্যানেলটা ডিমনিটাইজও হয়ে যেতে পারে। আমি ওই জন্য এখন ওই ভিডিওগুলোকে আনলিস্টেড বা প্রাইভেট করতে পারবো না। প্লিজ ওই জন্য ওই হিন্দি ভিডিওগুলো শুধু জাস্ট ইগনোর করে দিও। আমার ওই চ্যানেলটার লোগোটাকে দেখো, এই চ্যানেলের লোগোটাই হচ্ছে মেন, এবং এটাকেই দেখে চিনে রাখো আর সাবস্ক্রাইব করে রাখো। শুধুমাত্র লেটেস্ট ভিডিওগুলোই তোমরা দেখো, কারণ ওগুলোই বাংলা আসতে চলেছে এবং এটাতে আমি সবসময় বাংলা ভিডিও কন্টিনিউ করব। প্লিজ বন্ধুরা, আমি শুধু জাস্ট তোমাদের সাপোর্টটাই চাই, এই জন্য আমি এই সিদ্ধান্তটা নিলাম। একমাত্র তোমাদের ভালোবাসা এবং পাওয়ারের জোরই আমি আমার এই চ্যানেলটাকে আবার গ্রো করতে পারবো। যাই হোক, আজকে অনেক একটা লম্বা চওড়া ভাষণ দিয়ে দিলাম। শুরু করা যাক আজকের অ্যানিমেশন দ্য গড অফ হাই স্কুল। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই কিছু পলিটিশিয়ান মেম্বার যারা কিনা সমুদ্রের ধারে খুবই থাই মেসাজ নিচ্ছিল আরাম করে, এবং তারা একটা লোককে ফোন করে প্রচন্ড পরিমাণে স্ক্যাম করে যাচ্ছিল। তারপরে তারা তার ফোনটাকে কেটে দিয়ে তারা নিউজ পেপারে দেখতে থাকে যে এই ছেলেটার নাম হচ্ছে পার্ক মুজিন, এর বড্ড বার বেড়েছে, খুবই কম বয়সী এ অনেক সফলতা অর্জন করে নিয়েছে, একে একটু শিক্ষা তো দিতেই হবে। এরই সাথে কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি ওই সমুদ্রে একদম কালো মেঘ ঘনিয়ে আসে এবং অত্যন্ত ঝড়ো বাতাস বইতে থাকে। সেই তিনজন পলিটিশিয়ান এই সমস্ত দৃশ্য দেখে তো একদম অবাক হয়ে গেছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি উপর থেকে কোনো একটা বড় কিছু জিনিস ওদের দিকে ধেয়ে আসছিল, যেটা দেখে ওই পলিটিশিয়ানসরা খুবই চিৎকার করে ভয় পেতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি একটা লোক যে কিনা টেবিলে চাপড় মারে, যে লোকটাকে এই তিনটে পলিটিশিয়ানসরা স্ক্যাম করে যাচ্ছিল। আর এই লোকটার নাম হচ্ছে পার্ক মুজিন, যে কিনা বলতে থাকে এবারে শুরু করা যাক, কারণ আমাদের হাতে আর বেশি টাইম নেই। এরই সাথে আমরা দেখতে পারি পার্ক মুজিনের হাতে একটা ক্রস মার্কিং ছিল। পরের দিন আমরা দেখতে পারি একটা মিলিটারি ফোর্স সেই তিনটে পলিটিশিয়ানসকে রেস্কিউ করার জন্য বের হয়, এবং তারা যখন ওই আইল্যান্ডটাকে দেখে সেটাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ মশা মারলে যেরকম আমরা চাপড় মেরে দিই সেই রকমটা চাপড় যেন কেউ মনে হচ্ছে এই এত বড় আইল্যান্ডের উপরে কেউ থাবড়ে মেরে দিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় এইটা যে এই থাপ্পড়ের নিচেও কিন্তু একটা ক্রস মার্কিং ছিল, যেটা কিনা পার্ক মুজিনের হাতে ছিল। আশা করছি তোমরা এটা বুঝে গেছো যে সে তার পাওয়ার লেভেলের মাধ্যমে এই পুরো আইল্যান্ডকে ওই তিনটে পলিটিশিয়ান সমেত এক থাপ্পড়ে থাবড়ে মেরে রেখে দিয়েছে। এরপরে আমরা ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পাই, যে কিনা খুবই দুঃখিত ছিল, কারণ তার দাদুকে কোথাও দরকারি কাজের জন্য চলে যেতে হচ্ছিল। তখন তার দাদু বলতে থাকে যে ছোট্ট মুড়ি, তোমাকে এখন একটু নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে, এখন কাঁদলে চলবে না, তুমি অনেক ভালো ভালো বন্ধু করবে, তোমাকে পড়াশোনাও করতে হবে, কারণ এটাই তোমার বয়স। এটা বলে তার দাদু, যার নাম হচ্ছে জিন তেজিন, সে ওখান থেকে চলে যেতে থাকে। তারপরে আমরা দেখতে পারি সেই ছোট্ট বাচ্চাটি হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠে, এবং এই হচ্ছে আমাদের অ্যানিমেশনের মেন লিড হিরো, আর এর নাম হচ্ছে মরি। তখনই সে জানতে পারে যে সে একটু বেশি ঘুমিয়ে পড়েছিল। তখন তার পাশে রাখা সেই অ্যালার্ম ঘড়িটার দিকে যখন নজর যায় সেটা ভেঙে গেছিল, সেটা কাজ করছিল না। তখন সে সাইকেল নিয়ে কোনো
রকম রকেটের মতো দৌড়তে থাকে। এমন স্পিডে সে দৌড়চ্ছিল যে রাস্তাঘাট ভেঙে টেঙে নিয়ে সে উড়ে উড়ে চলে যেতে যাচ্ছিল। একই সাথে আমরা দেখতে পারি পুরো ওয়ার্ল্ড এবং এই কান্ট্রিটাও একটা গেমের জন্য খুবই বড় ফেমাস, যেখানে কিনা ফাইটিং স্কিল দিয়ে নিজেদের দক্ষতার প্রমাণ দেওয়া যায় এবং লাইফে একটা অনেক বড় জিনিস অ্যাচিভমেন্ট করা যায়। এবং এই সমস্ত ফাইটারদের সিলেকশন যেখানে হয় সেটাকেই বলা হয় দ্য গড অফ হাই স্কুল। ঠিক তখনই আমরা দেখতে পারি অনেকগুলি ক্যারাটে বডি বিল্ডার যারা কিনা রাস্তার ধারে হতাশ হয়ে পড়েছিল, কারণ তারা এই গড অফ হাই স্কুলে এন্ট্রান্স এক্সাম পাস করতে পারেনি। ওদের সামনে তখনই একটা মেয়ে চলে আসছে যার নাম হচ্ছে মীরা, এবং সে বলতে থাকে প্লিজ তুমি কি আমাকে এটা বলবে দ্য গড অফ হাই স্কুলের রাস্তাটা কোন দিকে পড়ে। আর ছেলেদের নেচারটাই এরকম, মেয়ে দেখলে তারা নিজেদের বডি বিল্ডার দেখানোর সুযোগটাকে সে কখনোই ছাড়বে না, তখনই তারা বডি দেখিয়ে সেই মেয়েটার কাছে শো অফ করতে থাকে। আর আমরা দেখতে পারি মুরকি, যে কিনা সেও সেই গড অফ হাই স্কুলে অ্যাডমিশন দিতে যাচ্ছিল, কিন্তু রাস্তায় সে একটা বাইকওয়ালাকে একটা বুড়ি মায়ের পার্টসকে ছিনতাই হতে দেখে, এবং সে নিজেরই একটা মনে মনে মাইন্ডে ইমাজিনেশন করতে থাকে যে এই বুড়িটা কত কষ্ট করে তার অন্যান্য ছেলেদের ভরণ পোষণ করছিল। অফিসের বস তাকে লাথি মেরে দূর করে দিয়েছিল, সে অনেক কষ্টে অনেকগুলি টাকা সঞ্চয় করেছিল, কারণ ওই টাকাটা যদি না থাকতো তাহলে হসপিটালে তার একটা আপনজন মরে যেত। আর আমাদের হিরো এই সমস্ত জিনিস নিজের মাথায় মাথায় অটোমেটিক্যালি একা একাই সবকিছু ভেবে নেয়, কারণ সে এটা ভাবছিল যে সেই টাকাটা এই চোরটা এই বুড়ির কাছ থেকে এখনই ছিনতাই করে চলে গেছে। তখনই আমরা দেখতে পারি সে গড অফ হাই স্কুলে না গিয়ে সে ওই চোরওয়ালা বাইককে ধাওয়া করতে থাকে, এবং সে বলতে থাকে আবে ওই তুই থাম, ওই টাকাটার বুড়িমাকে দিয়ে দে, ওটাকে না পেলে উনি সার্জারি করতে পারবেন না। আমরা দেখতে পারি বাইকওয়ালা এটা নোটিস করে না এবং সে তার বাইকের স্পিড আরো বাড়িয়ে দেন। আর আমরা দেখতে পারি মরি, যে কিনা তার পিছনে ধাওয়া করতে থাকে এবং এর সাথে কতগুলি গাড়িকে সে ডান দিক থেকে বাম দিক থেকে উপর থেকে জাম্প করে কাটাতে থাকে, যেটা দেখে সে বাইকওয়ালাটা একদম রেগে যায়। সে বলতে থাকে আরে এই ছেলেটার সাথে হয়েছে কি, ই আমার পিছনে একদম চুম্বকের মতো চিপকে গেছে কেন। তারপর আমরা দেখতে পারি ওরা দুজনে মিলে যেখান দিয়ে যাচ্ছিল সেখানেই সেই মীরা আর সেই বডি বিল্ডাররা শো অফ করছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি মরি, যে কিনা তার সাইকেলটাকে সেই মেয়েটার গালে একদম পুরো ডাইরেক্টলি চালিয়ে দেয়। তখন মরি বলতে থাকে আরে সরি 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 প্লিজ সরি, কিন্তু আমি একটু তাড়াতাড়িতে আছি, আমি পরে দেখা করছি, ঠিক আছে। এটাগুলো সে সেখান থেকে চলে যেতে থাকে। আমরা দেখতে পারি মীরা যে কিনা খুবই রেগে যায় এবং সে একটা স্টিক তার সাইকেলের দিকে ছুড়ে মেরে তাকে ওখানে নিচের দিকে ফেলে দেয় এবং তাকে ধরে বলে অবশ্য সালা ওই আমাকে দেখে কি বোকা চোদা মনে হয় নাকি, আমাকে ধাক্কা মারবে এরকম চলেও যাবি, ওয়া আমি কিছু বলবো না। তখন মরি তার নিজের মাথায় যে সমস্ত চিন্তা ভাবনা গুলো সেই বুড়ি মারার জন্য আনছিল সেই চিন্তাগুলো সে মীরাকেও বলে দেয়, এবং মীরা সেই সমস্ত কথা শুনে সেও খুব কাঁদে থাকে। তখন আমরা দেখতে পাই এরা দুজনে মিলে সেই চোরটার পিছনে ধাওয়া করতে থাকে তার কাছ থেকে টাকাটাকে আবার ফিরিয়ে আনার জন্য, এবং আমরা দেখতে পারি ওরা সবাই একটা ছেলের পাশ থেকে চলে যায় এবং সেই ছেলেটা এই সমস্ত জিনিস দেখে একটু ইগনোর করে আবার নিজের রাস্তায় হাঁটতে থাকে, এবং এর নাম হচ্ছে দাই। অন্যদিকে আমরা দেখতে পারি মীরা আর মরি দুজনে মিলে সাইকেলে চড়ে চড়ে সেই বাইকওয়ালা চোরের উপরে অনেকগুলি হামলা করতে থাকে। তখন সে বাইকওয়ালা বলতে থাকেন আমার কাছে আর কোনো রাস্তা নেই, আমি বিগত 10 বছর ধরে বাইক চালাচ্ছি এবং সেই অনুভবে এমন স্পিড আমি ধরবো যে এরা আমাকে ধরতেই পারবে না। এটা বলার পরে সে তার বাইকের স্পিডটা অনেকটাই বাড়িয়ে দেয় আর সে পিছন করে বলতে থাকে বলো এবারে কেমন। তখনই আমরা দেখতে পারি মরি আর মীরা দুজনে মিলে একদম রাস্তা ফাটিয়ে ফাটিয়ে কন ঘুরতে থাকে, যেটা দেখে সে বাইকওয়ালা বলতে থাকে আবার চ্যাংনামি চলছে নাকি রে। ঠিক তখনই আমরা দেখতে পারি মীরা যে কিনা একটা খুবই বড় লাফ দিয়ে দেয় এবং সে তার নিজের কাঠের তলবারটি দিয়ে তার উপরে যে একটা হামলা করতে যাচ্ছিল, তখনই আমরা দেখতে পারি তার ফেসটা একটা সাইনবোর্ডে চিপকে যায় এবং সে সেখানে থাবড়ে আটকে যায়। তখন সে বাইকওয়ালাটা বলতে থাকে আরে ডন কো পকড়না মুশকিল নেই বলকি নামুমকিন হ্যায়। তখনই আমরা দেখতে পারি একটা অত্যন্ত চোরে ঘুষি তার পুরো হেলমেট ফাটিয়ে তাকে একদম উড়িয়ে রেখে দেয়, এবং এটা ছিল সেই ছেলেটা যার নাম ছিল দাই। এইভাবে মরি তার জীবনে তার প্রথম দুটো বন্ধুকে সে খুঁজে পায়। এরপরে আমরা দেখতে পারি এরা তিনজনই যেরকম সেরকম করে গড অফ হাই স্কুলের ট্রেনিং ক্যাম্পে এরা চলে আসে এবং এখান থেকে তারা একে অপরের নামটা জেনে নিয়ে তারা একটা ভালো বন্ধু হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি গড অফ হাই স্কুলের ম্যাচ মেকিং এর অ্যাঙ্কারকে, যে কিনা বলতে থাকে তো বন্ধুরা আমাদের প্রতিযোগীরা এক্ষুনি আসতে চলেছেন, তাদের জন্য হাততালি দাও। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখান থেকে অনেকগুলি ফাইটার্স ওই এরিনার দিকে যেতে থাকে, যাদের মধ্যে দাই, মীরা আর মরিও ছিল। মরির অবস্থা একটু বেশি খারাপ ছিল কারণ সে সকালে কিছু না খেয়েই চলে এসেছিল, যার জন্য প্রচন্ড খিদে পাচ্ছিল। তারপরে অ্যাঙ্কার যার নাম ছিল বংশা, সে বলতে থাকে যে তোমরা যেইভাবে লড়াই করো না কেন, তোমাদের ঘাড় হাত পা যাই ভেঙে যাক না কেন, আমাদের কাছে এমন একটা ন্যানো টেকনোলজি হিলিং সিস্টেম আছে যেটার দ্বারা যে কোনো চোটকে মুহূর্তের মধ্যে ঠিক করা যেতে পারে। তো বিন্দাস তোমরা লড়াই করতে পারো। আর এই টুর্নামেন্টের ফাইনালে গিয়ে যে জিততে পারবে, আমাদের টুর্নামেন্ট অ্যাডমিনিস্ট্রেটর সেই জিতে যাওয়া প্রতিযোগীর যে কোনো একটা ইচ্ছা পূরণ করে দেবে। চলো অনেক কথা বলা হয়ে গেছে আর সবকিছু বুঝিয়ে দেওয়া হয়ে গেছে তোমাদের, এবারে ফাইটটাকে শুরু করা যাক। হ্যাঁ এক্ষুনি, যেটা শুনে সমস্ত ফাইটার একদম অবাক হয়ে যায়। এক্ষুনি মানেটা কি? তাহলে কি আমরা সবাই এখানে যতগুলো লোক আছে
পাচ্ছি সবাই একসাথে একে অপরকে মারামারি করে ফাইট শুরু করে দেবো নাকি? যেটা শুনে তো সমস্ত দর্শকরা একদম অবাক হয়ে যায়, ভাই বলে কি, এটা কিরকম সিচুয়েশন? ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে সমস্ত ফাইটাররা যারা কিনা একে অপরের সাথে লড়াই করে একে অপরকে এলিমিনেট করার কাজে লেগে যায়। আমরা দেখতে পারি দাইয়ের হাতে এতটাই শক্তি ছিল যে সে একটা ঘুষিতে 3-4টে ফাইটারকে তো একদম হাওয়াতেই উড়িয়ে দিচ্ছিল। মীরাও কোনো কিছু তো কম যাচ্ছিল না, সে তার শর্ট স্টাইল দিয়ে নিমিষের মধ্যে অনেকগুলি ফাইটারকে একদম ফুটো ফুটো করে রেখে দিচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি আমাদের মেন লিড ক্যারেক্টার মরি, যাকে কিনা অন্যান্য ফাইটাররা খুবই দুর্বল ভাবছিল এবং তারা সবাই মিলে তার দিকে অ্যাটাক করতে আসে। কিন্তু তখনই আমরা দেখতে পারি মরি, যে কিনা তার ফাইটিং স্টাইল দিয়ে তাদেরকে এক এক করে একদম ঘায়েল করে তাদের অবস্থা খারাপ করে রেখে দেয়। এবং এই সমস্ত ফাইট কিছু হাই কমিশনাররা দেখছিল যারা কিনা এই প্রতিযোগিতাকে কন্ট্রোল করছিল এবং এরা অত্যন্ত শক্তিশালী। যখনই আমরা দেখতে পারি ওখানে আর একটা গেট ওপেন হয়ে যায় এবং সেখান থেকে আর একটা ফাইটার এগিয়ে আসতে থাকে এবং এর পাওয়ার লেভেলটা অনেকটাই বেশি ছিল, যাকে দেখে এখানে সমস্ত ফাইটাররা খুবই ভয় পেতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি সেই ফাইটারটা যেখানে অত্যন্ত স্পিডে গিয়ে একটা ফাইটারকে লাথি মেরে এদিক ওদিক ছুড়ে ছুড়ে মারছিল, যেটাকে দেখে দাই একদম অবাক হয়ে যায়। সে বলতে থাকে, আরে এর স্পিড তো অনেকটাই বেশি। তখন সে ফাইটারটা একটা অন্য ফাইটারের পায়ে লাথি মেরে মেরে বলতে থাকে, আরে কি হলো, হ্যাঁ তোমরা তো অনেক লম্বা চড়া ভাষণ মেরে লড়াই করছিলে, এখন কি হলো, তোমাদের হাওয়া সব ফসে হয়ে গেল নাকি? ঠিক তখনই আমরা দেখতে পারি মীরা, যে কিনা তার নিজের তলবার নিয়ে তার উপরে অনেকগুলি হামলা করতে যায়, কিন্তু সে ফাইটারটা অতি সহজে তার প্রত্যেকটা হামলাকে ডজ করে নিচ্ছিল এবং ফাইট করার জন্য সে তো তার নিজের দুটো হাতকেও বার করেনি এখনো পর্যন্ত, দুটো পাই তার কাছে যথেষ্ট, সে এরকম মনে করে। ঠিক তখনই আমরা দেখতে পারি মীরা, যে কিনা তার আর একটা ফাইটিং স্টাইল দিয়ে ওই ফাইটারের পেটে মেরে তার অবস্থা একদম খারাপ করে দেয় এবং এরই সাথে তার ঘাড়ে একটা খুবই সজোরে লাথি মারে। কিন্তু আমরা দেখতে পারি ফাইটারটার এই লাথ খেয়ে কোনো রকম কোনো প্রবলেমই হয়নি, সে নিজের পায়ে একদম দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি মুহুরি, যে কিনা তার প্যান্টটা একদম আরামসে খুলে নেয় আর বলতে থাকে, আরে স্যার এটা কি প্যান্ট পরেছেন? ঠিক তখনই আমরা দেখতে পারি সে ফাইটারটা যে কিনা ঘুরে মরির উপরে অনেকগুলি হামলা করতে থাকেন, কিন্তু আমরা দেখতে পারি মরি সেগুলোকে ডজ করতে করতে তার হাতটা স্টেজের ফ্লোরের উপরে একটু স্লিপ খেয়ে যায়, যার জন্য সে তার ব্যালেন্সটাকে ধরে রাখতে পারে না এবং তার একটা লাথ খেয়ে অনেক দূরে ছিটকে পড়ে যায়। কিন্তু আমরা দেখতে পারি সে ফাইটারের পাটা একটা আঘাত লেগে অনেকটাই ফুলে গিয়েছিল এবং সে বলতে থাকে, আবে ওই এটা কি ছিল রে? তখন দাই মনে মনে ভাবতে থাকে, আমি এক পলকের জন্য এটা নোটিস করেছিলাম, যখনই ফাইটারটা মরিকে একটা লাথ মেরে দূরের দিকে ছুড়ে দিচ্ছিল, তখনই সে ফাঁকে মরি তার নিজের হাত দিয়ে এবং পা দিয়ে তার পাটাকে ভেঙে রেখে দেয়। ঠিক তখনই আমরা দেখতে পারি সে ফাইটার এবং মরি দুজনেই জাম্প করে একে অপরকে একটা খুবই সজোরে অ্যাটাক করতে যায়। এরপর আমরা দেখতে পারি ফাইটিং বন্ধ হয়ে যায় এবং যারা যারা ঘায়েল ছিল তাদেরকে সেই সমস্ত টেকনোলজি দিয়ে তাদেরকে ফিক্স করা হচ্ছিল। তখন বিকেল হয়ে যায় আর আমরা দেখতে পারি মীরা, যে কিনা তার ঘরে যেতে থাকে এবং সে বলতে থাকে, আবে ওই মরি, তুই তখন থেকে আমার পিছনে পিছনে ঘুরঘুর করছিস কেন? ঠিক তখনই আমরা দেখতে পারি মরি, যে কিনা তার আশেপাশে ঘুরতে থাকেন এবং তাকে ভালো করে দেখতে থাকেন আর সে বলতে থাকে যে, না রে ভাই মীরা, তোর ভিতর মনে কিছু একটা প্রবলেম আছে, কারণ আমি যখন সেই ফাইটারের সাথে একদম ফাইনাল অ্যাটাকটা করতে যাচ্ছিলাম ঠিক তখনই তুই আমার ঘাড়টা ধরে এসে ভেঙে দিয়েছিস আর বলছিস কিনা আমাকে তোর সেই ভাঙা চশমাটা তোকে ফেরত দিতে হবে। আরে ভাই ওটা কি একদম সেই সময় ছিল নাকি চশমা চাওয়ার জন্য? আমার মনে হচ্ছে তোকে ডাক্তার দেখানো উচিত, তুই গরিলার থেকে কম নয়। তখনই আমরা দেখতে পারি মীরা তার মুখে একটা খুবই জোরে ঘুষি মেরে বলে, আব্বাস সালা তুই কাকে গরিলা বলছিস বে, তুই একটা বাঁদর, চল এখান থেকে। ঠিক তখনই আমরা দেখতে পারি দাই হচ্ছে সেই রাস্তা দিয়ে যেতে থাকে, কারণ তার ঘরটাও ওই রাস্তার মধ্যেই পড়ে। তখন সে পুরনো কথা ভাবতে থাকে, যখন মোরের ঘাটটা ভেঙে গেছিল তখন সেই টেকনোলজির মাধ্যমে তার ওই ভাঙা ঘাটটাকে আবার ঠিক করে দেওয়া হচ্ছিল। তখন দাই মনে মনে ভাবতে থাকে, এই টেকনোলজিটা যদি আমি পেয়ে যাই তাহলে হয়তো আমি তাকে আবার বাঁচাতে পারি। পরের দিন আমরা দেখতে পারি ফাইটিং এরিনা আবার রেডি হয়ে যায়। ব্যাক স্টেজে সমস্ত ফাইটাররা যারা কিনা ভালো করে স্ট্র্যাটেজি এবং প্রিপারেশন করছিল, যেখানে আমরা মরিকে দেখতে পারি সে তো একদম ভাই আরামসে বিন্দাস নাক ডেকে ঘুমাচ্ছিল। তখনই আমরা দেখতে পারি সেখানে সেই ফাইটারটা চলে আসে এবং সে বলতে থাকে, আরে বেটা তোকে তো আমি হারাবো। ঠিক তখনই আমরা দেখতে পারি ওই ফাইটারের পেছনে আর একজন প্রতিযোগী এসে দাঁড়িয়ে যায় এবং সে বলতে থাকে যে ওকে তুমি ছেড়ে দাও, এটা লড়াই করার জায়গায় নয়। ঠিক তখনই আমরা দেখতে পারি সেই ফাইটারটা ওর মুখের দিকে একটা লাথি মেরে দেয় এবং ওই লাথিটা তার মুখে অবশ্যই লাগে না, কিন্তু ওই ফাইটারের নাক থেকে কিছুটা রক্ত বেরোতে থাকে। তখনই আমরা দেখতে পাই মরি, যেখানে অত্যন্ত স্পিডে এসে সেই প্রতিযোগিতার পিছনটা টেনে তাকে তার ওই লাথ খাওয়া থেকে বাঁচিয়ে নেয় এবং সে বলতে থাকে, আরে হ্যালো ভাই, আমাকে বাঁচানোর জন্য তোমাকে থ্যাংক ইউ, কিন্তু সবসময় তোমাকে এইরকম ফাইটারের কাছ থেকে একটু ভালোভাবে বেঁচে থাকতে হবে, নয়তো যে কোনো মুহূর্তে একটা জবরদস্ত অ্যাটাক তুমি খেয়ে যেতে পারো। এর সাথে আমরা দেখতে পারি নেক্সট রাউন্ডে অন্যান্য ফাইটার্সরা যারা কিনা নিজেদের অত্যন্ত শক্তিশালী অ্যাটাক দিয়ে অনেকগুলি ফাইটার্সকে একদম ধরাশায়ী করে তারা পরের
রাউন্ডে এগিয়ে যেতে থাকে। দাইকে আমরা দেখতে পারি যে কিনা প্রতিবারের মতো একটা ঘুষিতেই এখন তাকে শেষ করে রেখে দেয়, একদম সাইতামার মতো। ঠিক তখনই আমরা দেখতে পারি মরি যাকে বাঁচিয়েছিল সে মরির কাছে চলে আসে এবং বলতে থাকে যে আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তখন মরি বলতে থাকে আরে কোনো ব্যাপার না, আমরা তো সবাই বন্ধু, কিন্তু হ্যাঁ আমি তোমাকে একটা অ্যাডভাইস দিয়ে রাখি, ওই ফাইটারটাকে একটু হালকাভাবে নেবে না, ও কিন্তু অত্যন্ত শক্তিশালী, তাই জন্য একটু ভালোভাবে কেয়ারফুল থাকবে। তখন আমরা দেখতে পারি সেই ফাইটারটাও হ্যাঁ বলে ওখান থেকে চলে যায়। তারপরে বংশা আবার নিয়মটা বলতে থাকে তোমাদের ফাইট ততক্ষণ চলবে যতক্ষণ না তোমাদের মধ্যে কেউ একজন হার মেনে নেয়, আর এছাড়াও যদি তোমরা রিং এর বাইরে যদি চলে যাও তাহলে 20 সেকেন্ডের মধ্যে তোমাকে রিং এর ভিতরে আবার আসতে হবে, যদি না আসতে পারো তাহলেও তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারি বংশা যেই স্টার্ট বলে এরা দুজনে ফাইট করা শুরু করে দেয় এবং আমরা দেখতে পারি সেই প্রতিযোগী যেখানে সেই ফাইটারের পেটে একটা খুবই জোরে আঘাত মেরে তাকে অনেক দূরে ছিটকে ফেলে দেয় এবং এর সাথে সে আরো কিছু অ্যাটাক তার উপরে করতে থাকে, যেটা দেখে অডিয়েন্স একদম অবাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি সেই প্রতিযোগী ওই ফাইটারের ঘাড়ে একটা খুবই জোরে লাথ মারে, যার জন্য আমরা দেখতে পারি পুরো স্টেজ একদম ফেটে যায়। তখন আমরা দেখতে পারি সেই ফাইটারটা যেখানে তার নিজের একটা হাত এবারে তার কাজে লাগায়। তখন সেই ফাইটারটা বলতে থাকে সত্যিকারে তুমি যে শক্তিশালী, তোমার জন্য দুটো পাই যথেষ্ট না, তোমার জন্য আমাকে আমার একটা হাত মনে বার করতেই হবে। ঠিক তখনই আমরা দেখতে পারি ফাইটারটা এই কথাটা যেরকম বলেছে সেই রকমই তার কাজ শুরু করে দিয়েছে। সে তার হাতটাকে বার করার সাথে সাথেই সেই প্রতিযোগীর অবস্থা একদম সে খারাপ করে রেখে দেয়, তাকে মেরে মেরে তার অবস্থাটা এতটাই খারাপ করে দেয় যে সেই প্রতিযোগী আর নিজের পায়ে দাঁড়িয়ে উঠতে পারে না। তখন সে ফাইটার তার চুল মুঠি ধরে উপরের দিকে তুলে বলে আরে কি হলো, তুমি তো তখন অনেক পটর পটর করছিলে, তাহলে এখন তোমার মুখের আওয়াজগুলো কোথায় গেল? আমরা দেখতে পারি মরি যে কিনা ব্যাকস্টেজে এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছিল এবং এগুলো দেখে সে মোটেও খুশি ছিল না। তারপরে সে তাকে চড় থাপ্পড় মারতে থাকে আর বলতে থাকে বল বল তুই আমাকে, যে স্যার আমার ভুল হয়ে গেছে, স্যার আমাকে ক্ষমা করে দাও, এরকম যতক্ষণ না তুই বলবি আমি তোকে মারতেই থাকবো। এটা বলে সে তার মুখে অনেক জোরে জোরে লাথ মারতে থাকে, যেটা দেখে অডিয়েন্সরাও খুবই ভয় পেতে থাকে এবং তারা বলতে থাকে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু বাড়াবাড়ি হলেও কিছু করার নেই, এটা হচ্ছে গেমের রুলস, একজনকে না একজনকে হার তো মানতেই হবে। কিন্তু আমরা দেখতে পারি সে প্রতিযোগী যে কিনা অজ্ঞান হতে যায় কিন্তু সে তবু বলতে থাকে যে আমি তোমার মতো ফালতু মানুষের কাছে কখনোই ক্ষমা চাইবো না। এটা বলে সে একটা ঘুষি মারতে যায় কিন্তু তার ঘুষিতে একটু মাত্র শক্তি ছিল না, যেটা দেখে সে ফাইটারটা আরো বেশি রাগতে থাকে। তখন সে প্রতিযোগীর ঘাটটা ধরে সে আবার উপরের দিকে তুলে নেয় এবং তাকে বলতে থাকে প্রথমে আমি তোর হাত ভাঙবো, তারপরে তোর আমি পা ভাঙবো, আমি দেখতে চাই যে তুই কতক্ষণ ধরে তোর এই তেজটা দেখাতে পারিস। সেই বলে তার হাতটা যেই ভেঙে দিচ্ছে তখনই আমরা দেখতে পারি সে ফাইটারটা যে কিনা জ্বালা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। রেফারি বংশা বলতে থাকে তুমি কি হার মানতে চাইছো? তুমি যদি চাও তাহলে এক্ষুনি তুমি হার মানতে পারো। তখনই আমরা দেখতে পারি ফাইটারটা যে কিনা তার আরো একটা হাতকে ধরে তার পিঠে লাদ মেরে তার আরো একটা হাতকে ভেঙে রেখে দেয় আর সে বলতে থাকে আরে আমি একে হার মানতেই দেবো না। ঠিক তখনই আমরা দেখতে পারি ওর মুখে একটা খুবই জোরে লাথ মেরে একদম রিং এর একটা সাইডে ছুঁড়ে ফেলে রেখে দেয়। আর এই লাথিটা যে মেরেছিল সে আর অন্য কেউ ছিল না, সে ছিল মরি। তার চোখ একদম রাগি গড়গড় করছিল। সে বলতে থাকে আর দাঁড়িয়ে পর ভাই, এই লাথিটা অনেকটাই দুর্বল লাথি ছিল। এদিকে ব্যাকস্টেজে মীরা আর দাই তারা দুজনে পাশে ঘুরে যখন দেখে যে মরি ওখানে ছিল না, আমরা দেখতে পারি সে ফাটাটা যে কিনা রেগে মরির উপর একটা হামলা করতে আসে কিন্তু মরি তাকে ঘুরে এমন একটা লাথ মারে যে পুরো স্টেজ ভেঙে যায়। মরির এই অত্যন্ত শক্তি দেখে মীরা তো একদম অবাক হয়ে গেছিল। দাই এদিকে মনে মনে ভাবতে থাকে এই পাওয়ারটা কোনো নর্মাল মানুষের তো নয়। ঠিক তখনই আমরা দেখতে পারি চারজন হাই কমিশনার যারা কিনা মরিকে ওখানে আটকে রেখে দেন, কারণ সে অন্য একজনের লড়াইয়ের মাঝখানে এসে ইন্টারফেয়ার করেছিল তাই জন্য। ঠিক তখনই আমরা দেখতে পারি সে ফাইটারটা যে কিনা তার পাওয়ার লেভেলটাকে আরো বাড়াতে থাকে, তার চারিদিকে একটা ডার্ক শক্তি ঘুরঘুর করতে থাকে আর সে এইবারে তার নিজের দুটো হাতকেও খুলে নিয়েছিল। তখনই সে রেগে গিয়ে একটা খুবই জোরদার অ্যাটাক মরির উপরে করতে থাকে। তখনই আমরা দেখতে পারি একজন হাই লেভেলের কমিশনার যে কিনা ওই মাঝখানে চলে আসে এবং তার ওই অ্যাটাকটাকে ডজ করে রেখে দেয়। কিন্তু আমরা দেখতে পারি সে ফাইটার ওই হামলাটা করে আটকায় না, সে লাফ মেরে চলে আসে মরির উপরে অ্যাটাক করার জন্য। ঠিক তখনই একটা সবুজ চিলওয়ালা কমিশনার ওর উপরে যেই অ্যাটাক করতে যাচ্ছিল আমরা দেখতে পারি মরি কিনা তার পিঠের উপরে লাথ মেরে জাম্প করে দেয় সেই ফাইটারের উপরে একটা হামলা করার জন্য। ঠিক তখনই আমরা দেখতে পারি মরি যে কিনা তার ট্রিপল কিক তেকোন্ডো স্টাইলটাকে ইউজ করতে থাকে, যার জন্য আমরা দেখতে পারি তার তিনটে লাথি যেটা কিনা ফাইটারের মুখের উপরে পড়ে যায় একই সাথে এবং এরই সাথে সে আবার একটা জাম্প করে তার মুখে এত জোরে একটা লাথি মারে যে তাকে ছুড়ে ফেলে দেয় একদম স্টেজের মাঝখানে। এবং এর সাথে আমরা দেখতে পারি ওখানে অনেক বড় একটা ধামাকা হয়ে যায়, যেটা দেখে চারটে কমিশনার খুবই অবাক হয়ে যায়। আমরা দেখতে পারি সেই ফাইটারটা যে কিনা একদম অজ্ঞান হয়ে পড়েছিল এবং মরি সে তার নিজের পায়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি মরি যে কিনা একদম মাটির নিচে পড়ে যায়, সে নিজের পায়ে দাঁড়াতে পারছিল না কারণ আর একটা লোক এসে গেছিল সেখানে এবং সে তার
নিজের গ্র্যাভিটি পাওয়ার দিয়ে মরিকে স্টেজের মধ্যে চিপকে রেখে দিয়েছিল এবং এই লোকটা কেউ আর অন্য কেউ ছিল না, এটা ছিল পার্ক মুজিন। তারপরে সে স্টেজে অ্যানাউন্সমেন্ট করে এসে বলে, অডিয়েন্সরা, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন যে মরি অন্যের একজন ফাইটের মাঝখানে ইন্টারফেয়ার করেছেন, তাই জন্য ওকে কিছু শাস্তি দেওয়া হবে এবং সেই শাস্তিটা আপনাদের কাছে ডিক্লেয়ার করা হবে সেটা পরে, কিন্তু ততক্ষণের জন্য বাকি ফাইটগুলো যেরকম চলার কথা ছিল সেগুলো সেরকমই চলবে। এটা শুনে তো অডিয়েন্সরা একদম আনন্দে আত্মহারা হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি হাই লেভেল কমিশনার যারা কিনা তাকে শাস্তি দেওয়ার জন্য মরিকে তাদের ক্যাম্পে নিয়ে যেতে থাকেন। তখন অডিয়েন্সরা তাকে বলতে থাকেন, মরি তুমি সত্যি খুবই শক্তিশালী আর তুমি যে কাজটা করেছো খুবই ভালো করেছো। আমরা দেখতে পারি দাই আর মিরাও এরা দুজনে মিলেও মরিকে খুবই সাপোর্ট করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি হাই কমিশনার এবং পার্ক মুজিন সবাই মিলে মরিকে কি শাস্তি দেওয়া যায় সেটা তারা ফিক্স করছিল। ঠিক তখনই পার্ক মুজিনের নজরটা মরির বায়োডাটার উপরে পড়ে, যেখানে সে দেখতে পায় যে তার দাদুর নাম হচ্ছে জিন তেজিং। তখন সে মনে মনে বুঝে যায় যে এই ছেলেটা আসলে কে। এদিকে আমরা দেখতে পারি মীরা যে কিনা একটা মেয়ের সাথে লড়াই করে এবং সেই মেয়েটার সাথে অনেকক্ষণ লড়াই করার পরে আমরা দেখতে পারি মীরা যে কিনা ওই ফাইটটাকে জিতে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি মরি যে কিনা পানিশমেন্ট এরিয়াতে বসে বসে মীরার এই ফাইটটাকে দেখছিল এবং সে মীরাকে খুবই চেয়ার আপ করতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে পার্ক মুজিন চলে আসেন এবং সে বলতে থাকে, তোমাকে কি শাস্তি দেব সেটা আমরা ঠিক করে নিয়েছি। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, তোমাকে একে হারাতে হবে। যদি তুমি একে হারাতে পারো তাহলে তুমি আবার টুর্নামেন্টে ফিরে যেতে পারবে। তখনই আমরা দেখতে পারি মরি যে কিনা এই ফাইটটাতে রাজি হয়ে যায়। তখন পার্ক মুজিন আবার বলতে থাকে যে তোমাদের ওই ফাইটটা ওই স্টেজের মধ্যেই হবে যে স্টেজে অন্যান্য প্রতিযোগীরা ফাইট করছে। এদিকে আমরা দেখতে পারি বিকেল হয়ে যায় আর মরি ঘরের দিকে যেতে থাকে, কিন্তু তাকে কেউ অনেকগুলি ফল ছুঁড়ে মারে। যে ফলটা ছুঁড়ে মেরেছিল পার্ক মুজিন এবং বলতে থাকে, এই ফলগুলো নিয়ে যাও এবং ওগুলো খাও, এই ফলগুলো খেলে তোমার গায়ে শক্তি আসবে। ঠিক তারপর আমরা দেখতে পারি রাত হয়ে যায় এবং একজন ফোর কমিশনার বলতে থাকে, পার্ক মুজিন তুমি কি সত্যিকারই ওই জিনিসটা ওই ছেলেটাকে দিয়েছো নাকি? কারণ আমাদের যে সমস্ত লেজেন্ডারি হিরো ছিল তারাও আজ পর্যন্ত সেই ফলটাকে কখনো খায়নি, কারণ তাদের বিশ্বাস সেই ফলের পাওয়ারটা তারা সহ্য করতে পারবে না। এই জন্য ওই সমস্ত ফলকে একটা গেটের ভিতরে সারা জীবনের জন্য বন্ধ করে রাখা হয়েছিল। এখন তুমি ওই ফলটা ওই ছেলেটাকে দিয়েছো, কি জানি কাল সকালে সে বেঁচে ফিরে আসতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। এদিকে আমরা দেখতে পারি মরি যে কিনা ঘরে চলে আসেন এবং সে ওই ফলটাকে হাতে নিয়ে দেখে যে ফলটা একটু অদ্ভুত, কিন্তু যাই হোক আমার কি যায় আসে, আমার খুব খিদে পাচ্ছে, এটা বলে সে সেই ফলটাকে খেয়ে নেয়। কিন্তু ঠিক রাত্রেবেলা যখন সে শোয়ার জন্য বিছানা করতে যায় তখনই তার বুকটা অত্যন্ত যন্ত্রণা করতে থাকে এবং সে তার বুকটাকে ধরে নিয়ে মাটিতে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায় এবং তার মুখ থেকে রক্ত বেরোতে থাকে। পরের দিন আমরা দেখতে পারি দায়ের সাথে আরেকজন প্রতিযোগীর লড়াই হয় এবং সে তার ফাইটিং স্টাইল দিয়ে সেই প্রতিযোগীকে হারিয়ে দেয়। তারপরে রেফারি বংশা যে কিনা নেক্সট ফাইট অ্যানাউন্সমেন্ট করে দেয় যে ফোর কমিশনারের মধ্যে একজন যার নাম হচ্ছে কিউ, তার সাথে মরির ফাইট হবে। কিন্তু মরি কোথায়? মরি তো এখন ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে আর এদিকে তার মাথায় পুরনো কিছু স্মৃতি ঘুরঘুর করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি টাইম যেতেই থাকে এবং মরির জন্য সমস্ত দর্শকরা ওয়েট করতে থাকে। এদিকে আমরা দেখতে পারি পার্ক মুজিন সেও একটু টেনশনের মধ্যে ছিল যে ওই ছেলেটা আসবে কি আসবে না। তখনই তার মুখে একটা হাসি চলে আসে, কারণ সেটা জানতে পেরে গেছিল যে মরি ওখানে চলে এসেছিল। আমরা দেখতে পারি মরি যে কিনা দৌড়ে দৌড়ে স্টেজের ভিতরে কোনো রকম চলে আসে আর তাকে দেখে মীরা আর দাই খুব খুশি হয়ে যায়। তখন বংশা আবার রুলসটাকে বলতে থাকেন, এই ফাইটে মরি যদি একবারের জন্য কমিশনারকে মাটিতে শুয়ে দিতে পারে তাহলে মরি জিতে যাবে। ঠিক তখনই আমরা দেখতে পারি কমিশনার কেউ যে কিনা একটা ফাইট করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু সে একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে যায়। সেটা ছিল মরি তার সামনে অত্যন্ত দ্রুত গতি স্পিডে পলকের মধ্যে এক নিমেষে চলে এসেছিল এবং সে বলতে থাকে যে লড়াইয়ের সময় চশমাটাকে খুলে রাখা উচিত। এটা বলে সে তার চশমাটাকে খুলে নেয় এবং তাকে ধাক্কা মেরে মাটির দিকে শুইয়ে ফেলে রেখে দেয়, যেটা দেখে কমিশনার কিউ তো একদম অবাক হয়ে গেছিল, ভাই এটা কি হয়ে গেল আমার সাথে। তখন আমরা দেখতে পারি অডিয়েন্সরা খুবই চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আবে সালা চেংনামি চলছে নাকি? হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে ফাইটিং এর জন্য ওয়েট করছি আর ফটাস করে এলো, ধাক্কা দিয়ে মেরে দিয়ে শুয়ে দিল, বাস ফাইটিং শেষ, মরি জিতে গেল। এটা কি রকমের ধরনের ফাইট ভাই? আমরা দেখতে পারি কিউ কমিশনার যে কিনা মরির উপরে আরেকটা ঘুষি মারতে যায়, কিন্তু মরি সেটাকে ডজ করে তাকে আরেকটা লাথ মেরে রিং এর একদম ধারে ছুঁড়ে ফেলে রেখে দেয়। তখন মরি মনে মনে ভাবতে থাকেন যে আমি আমার শরীরে একটা গরম জিনিস অনুভব করতে পারছি। তখন আমরা দেখতে পারি কমিশনার কিউ যে কিনা তার পাওয়ারটাকে আরো বাড়তে থাকে আর
আর সে বলতে থাকে, অনেকদিন ধরেই আমার মাথা খারাপ হয়নি, লাস্ট টাইম কবে জানি এতটা রেগে গেছিলাম, আমার সেটা ঠিক মনে পড়ছে না। এটা বলে সে তার পাওয়ারটাকে যখনই বাড়ায় তখনই আমরা দেখতে পারি ওর পিছনে একটা অত্যন্ত বড় অতিকায় ভয়ানক দানব, যেখানে তার হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে ধরেছিল, যেটা দেখে দাই আর মীরা তো একদম অবাক হয়ে গিয়েছিল যে এটা আবার কি জিনিস। এবং তারা তাদের ব্রেসলেটে যখন সেই পাওয়ার লেভেলটাকে মেজারমেন্টস করে, যে এই পাওয়ারটা অনেকটাই বেশি ছিল। এদিকে আমরা দেখতে পারি মরিও একদম অবাক ছিল যে এটা কি জিনিস রে ভাই। আমরা দেখতে পারি সেই ভয়ানক দৈত্যটা যে কিনা মরির উপরে অ্যাটাক করে যাচ্ছিল, আর মরি তার প্রত্যেকটা অ্যাটাক জজ করতে থাকে আর বলতে থাকে, আরে ভাই থাম থাম থাম, এরকম জিনিস যাকে আমি কিনা বাপের জন্মও দেখিনি, সে হঠাৎ মাত্র কোথা থেকে এসে আমার উপরে এত অ্যাটাক করছে। এর সাথে ওই দৈত্য দানবটা যেটা কিনা অনেকগুলি হামলা মরির উপরে করতেই থাকে, মরি সেগুলোকে ডজ করতে করতে সেই মনস্টারের দিকে এগোতে থাকে এবং তাকে যে একটা ঘুষি মারতে যাবে তখনই আমরা দেখতে পারি সেই মনস্টারটা যে কিনা তাকে হাতের মুঠোয় ধরে একদম স্টেজের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। আমরা দেখতে পারি সে তার অস্ত্র নিয়ে মরির উপর একটা অ্যাটাক করতে যায় এবং পলকের মধ্যে আমরা দেখতে পারি সেই দৈত্য দানবটা যেটা কিনা অদৃশ্য হয়ে যায়, কারণ অন্যান্য কমিশনাররা কিউ কমিশনারকে ওখানে ধরে রেখে দেয় এবং তার পাওয়ারটাকে ডিঅ্যাক্টিভেট জবরদস্তি করিয়ে দেয়, কারণ সে একটু বেশি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল বলে। তখন পার্ক মুজিন মরির কাছে চলে আসেন এবং বলতে থাকে, মরি তুমি জিতে গেছো, তুমি টেস্ট পাস করে নিয়েছো। যেটা শুনি মরি খুবই হাসতে থাকে এবং এর সাথে সে খুবই আনন্দও পেতে থাকে। তখন পার্ক মুজিন মনে মনে ভাবতে থাকে, আমি একদম ঠিকই ভেবেছিলাম, এ হচ্ছে জিন তেজিনের সে বাঘের বাচ্চা। অন্যদিকে আমরা দেখতে পারি দাইকে, যে কিনা একটা হসপিটালের জায়গায় দাঁড়িয়ে ছিল এবং তার একজন আপনজন প্রিয় বন্ধু যে কিনা একদম মরণাপন্ন হয়ে এসেছিল, যে যে কোনো মুহূর্তে মরে যেতে পারে। তখন দাইয়ের মাথা একদম ঠিক ছিল না, সে অত্যন্ত চিন্তায় ভুগছিল। অন্যদিকে আমরা দেখতে পারি মরি যে কিনা আবার ঘুমের জন্য লেট করে ফেলে প্রতিযোগিতার জন্য, এবং সে প্রতিযোগিতার ফাইটটা দেখার জন্য সে দৌড়ে চলে যেতে থাকেন, কারণ আজকের ফাইটটা তার দুটো বন্ধু মানে মীরা আর দাইয়ের মধ্যেই হবে। গেট খুলে সে যখন ভিতরের দিকে যায় তখন সে একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে যায়, আর সেটা ছিল দাই যে কিনা অত্যন্ত জবরদস্ত হামলা মীরার উপরে করে যাচ্ছিল, কিন্তু তার হামলাটা কোনো নর্মাল অ্যাটাক ছিল না, তার প্রত্যেকটা অ্যাটাক একদম কিলার অ্যাটাক ছিল এবং সে মীরার শরীর থেকে একদম রক্ত বার করে দিচ্ছিল। এবং অন্যান্য অডিয়েন্সরা দেখেও খুবই ভয় পেতে থাকেন, কারণ এটা খুবই একটা মর্মান্তিক লড়াই ছিল। এদিকে আমরা দাইকে দেখতে পারি যে কিনা তার হামলাগুলোকে বন্ধ করে না, সে তার বন্ধু মীরাকে ক্রমাগত মারতেই থাকেন, কারণ তার মনস্থিতি একদম ঠিক ছিল না। তার বন্ধু যেটা কিনা হসপিটালে মরে যাচ্ছিল এবং এই টুর্নামেন্টটা তাকে জিততেই হবে, যদি সে জিততে পারে তবে সে একটা ইচ্ছা পাবে এবং সেই ইচ্ছা থেকে সে তার বন্ধুকেও বাঁচাতে পারবে। শেষমেশ সে তার বন্ধু মীরাকে এত মারে যে তার বন্ধু মীরা মাটিতে শুয়ে পড়ে এবং রক্ত বেরিয়ে বেরিয়ে সে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং দাই ওই ম্যাচটাকে জিতে যায়। দাই হয়তো ম্যাচটা জিতে গেছিল, কিন্তু তার মনটা খুবই তোলপাড় করে যাচ্ছিল ভেতরের দিকটা, সে খুবই দুঃখিত ছিল। মরিকে আমরা দেখতে পারি যে কিনা একটা কথাও বলছিল না, সে বড় বড় চোখ করে দায়ের দিকে শুধু তাকিয়েছিল, আর দাই তাকে বলতে থাকে, মরি নেক্সট রাউন্ডে আমরা দুজনে লড়াই করব। বিকেলবেলা আমরা দেখতে পারি মরি যে কিনা মীরাকে দেখতে আসে হসপিটালে। মীরা তাকে দেখে বলে যে আমি ঠিকঠাক আছি, এই যে টেকনোলজিটা দেখতে পাচ্ছ এই আমাকে মুহূর্তের মধ্যে ঠিক করে দেবে, আর বাকি রইল দাইয়ের কথা। আমি জানি তুমি এখানে এসেছো তার ব্যাপারে জানতে। সত্যি কথা বলতে আমার মনে হয় দাই কোনো একটা প্রবলেমের মধ্যে আছে, কারণ তার প্রত্যেকটা ঘুষিতে আমি অত্যন্ত দুঃখ কষ্টকে অনুভব করতে পারছিলাম। আমার মনে হয় তার এর পেছনে একটা অত্যন্ত কারণ লুকিয়ে আছে। এরপর আমরা দেখতে পারি বংশা যে কিনা বলতে থাকে, তো বন্ধুরা ফাইনালি সেই রাউন্ড চলে এসেছে যখন কিনা দুজন শক্তিশালী যোদ্ধারা একে অপরের সাথে লড়াই করবে। একদিকে আসছে আমাদের মরি আর অন্যদিকে আমাদের দ্বিতীয় ফাইটার হচ্ছে দাই। অন্যদিকে পার্ক মুজিন ওই ফাইটটা দেখার জন্য রেডি ছিল এবং সে বলতে থাকে, আমি ওটা দেখতে চাই যে বাঘের বাচ্চাটা আবার জেগে ওঠে কি ওঠে না। আমরা দেখতে পারি মরি আর দাইয়ের ফাইটটা যেই শুরু হয়ে যায়, মরি প্রথমে দুটো অ্যাটাক করে দিয়ে দাইকে একদম রিং এর সাইডে ছুড়ে ফেলে রেখে দেয় এবং তার মাথা একটা জবরদস্ত অ্যাটাক তো করতে যায়, কিন্তু আমরা দেখতে পারি দাই সেই অ্যাটাকটাকে ডজ করে নেয় এবং এর সাথে আমরা দেখতে পারি এরা দুজনই আবার একে অপরের সাথে কম্বো ফাইট করতে লেগে যায় এবং তারা একে অপরের দিকে এত শক্তিশালী হামলাগুলো করছিল যে সেগুলো একে অপরের সাথে ধাক্কা লেগে ছিটকে অন্যদিকে ছড়িয়ে পড়ে যাচ্ছিল, যেটা দেখে ফোর কমিশনারও খুবই অবাক হয়ে যায়। তারা বলতে থাকে যে এরা অত্যন্ত শক্তিশালী, বলতে পারো এদের পাওয়ার লেভেল একদম বরাবর আছে। আমরা দেখতে পারি দুজনের মধ্যে কেউ কারোর থেকে কম যাচ্ছিল না, দুজনেই একে অপরকে একটা সমান টক্কর দিতে থাকে, যেটা দেখে অডিয়েন্সরা খুবই আনন্দ পেতে থাকে এবং তারা অনেকটাই উত্তেজিত হতে থাকে। ঠিক যখনই আমরা দেখতে পারি মরি যেখানে একটা জাম্প করে এসে দাইয়ের উপরে ট্রিপল কিক টাইকোন্ডো স্টাইল অ্যাটাক করে, তার জন্য আমরা দেখতে পারি দাই যে কিনা অনেক দূরে হাওয়ায় একদম ছিটকে উড়ে গিয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পারি দাই যে কিনা মরির হাতটাকে ধরে তাকে উপরের দিকে ছুড়ে ফেলে এবং সে
এবারে তার নিজের একটা ফাইটিং স্টাইলকে তৈরি করতে থাকে, যার নাম হচ্ছে ব্ল্যাক টর্টিস। এবং ওই অ্যাটাকটা তার পেটে করে দেওয়ার ফলে আমরা দেখতে পারি সে ওখানেই থামে না, সে আরো কিছু জবরদস্ত অ্যাটাক তার মুখের উপরে করতেই থাকে ক্রমাগত। মরিকে আমরা দেখতে পারি যে কিনা একটা সুযোগ পায় না তার উপরে কাউন্টার অ্যাটাক করার জন্য। আমরা দেখতে পারি দাই যে কিনা মরির ফেসে একটা অত্যন্ত জোরে ঘুষি মেরে তাকে অনেক দূরে হাওয়াতে উড়িয়ে দেয়। আমরা দেখতে পারি মরি যে কিনা নিজের পায়ে দাঁড়িয়ে উঠতে পারে না, সে স্টেজের উপরে শুয়ে পড়েছিল। এদিকে আমরা দেখতে পারি বংশা যে কিনা কাউন্টডাউন করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি পার্ক মজিন যে কিনা দায়ের কাছে চলে আসে এবং বলতে থাকে যে আমরা হসপিটাল থেকে এক্ষুনি খবর পেয়েছি তোমার বন্ধু এক্ষুনি মরে গেছে। এই কথাটা শুনে তো দাই একদম চুপচাপ ছিল, তার লড়ার আর কোনো ইচ্ছা শক্তি ছিলই না। আর আমরা দেখতে পারি মরি যে কিনা আবার নিজের পায়ে কোন রকম ভাবে দাঁড়িয়ে গিয়েছিল। এবারে আমরা দেখতে পারি মরি যে কিনা সজরে দাইয়ের উপরে অনেকগুলি হামলা করতে থাকে, কিন্তু দাই তার প্রত্যেকটা অ্যাটাকে কোন রকম ভাবে জাস্ট ডজ করে যাচ্ছিল। তার কাউন্টার অ্যাটাক করার কোনো ইচ্ছাই ছিল না, কারণ তার ছোটবেলার বন্ধুর মৃত্যুর খবর সে যখন পেয়ে গেছে, তার আশা ভরসা এবং এই লড়াইয়ের যে উদ্দেশ্য সবকিছু যেন এক পলকের মধ্যে শেষ হয়ে গেছে। অন্যদিকে একজন কমিশনার যে কিনা পার্ক মজিনকে বলতে থাকেন লড়াই তো এখনো শেষ হয়নি, তাহলে তুমি ওকে কেন বলতে গেলে যে ওর বন্ধু মরে গেছে? তখন পার্ক মজিন বলতে থাকে যে ও আমাকে বলেছিল যে আমাদের টেকনোলজি তার বন্ধুর উপরে যেন ব্যবহার করা হয় যাতে তার বন্ধু যেন বেঁচে যেতে পারে, যার জন্য আমরা দুজনে মিলে একটা কন্ট্রাক্ট সাইন করি যে আমি হচ্ছে ওর বন্ধুকে বাঁচিয়ে দেবো, কিন্তু তার বদলে তাকে এই লড়াইটা জিততে হবে। এখন তার বন্ধু যখন মরে গেছে তাহলে এই কন্ট্রাক্টের আর কোনো মানে নেই। সে একজন পুরুষ মানুষ, এবারে সে তার কি ডিসিশন নিতে হয় সে তার নিজে থেকেই সেটা নেবে। অডিয়েন্সরা বলতে থাকে দাইহের কি হলো, সে ফাইট ব্যাক করছে না কেন, সে চুপচাপ মার খাচ্ছে কেন? এদিকে আমরা দেখতে পারি মরি যে কিনা দাইয়ের উপরে অ্যাটাকের উপরে অ্যাটাক করে যাচ্ছিল এবং দাই তার প্রত্যেকটা অ্যাটাক খেতে খেতে তার সেই পুরনো স্মৃতিকে মনে করতে থাকে যেটা কিনা সে তার নিজের নতুন দুই বন্ধুর সাথে কাটিয়েছিল। তখনই আমরা দেখতে পারি মীরা ওখানে চলে আসেন এবং সে মাইকে অ্যানাউন্সমেন্ট করে বলে যে দাহি তুমি এটা কি করছো? তুমি যখন আমার সাথে লড়াই করেছিলে তখন তো তুমি এর থেকে আরো 200 গুণ বেশি শক্তিশালী ছিলে, তাহলে এখন তুমি এত ঢিলা পড়ে যাচ্ছ কেন? আমরা দেখতে পারি দাহি যে কিনা মীরাকে দেখে অবাক হতে থাকে। তখনই আমরা দেখতে পারি মীরা যে কিনা দায়ের হাতে একটা চিঠি দিয়ে দেয় এবং বলতে থাকে এটা হচ্ছে তোমার বন্ধু তোমাকে দিতে বলেছিল, তার শেষ কথাটা এই চিঠির মধ্যে দিয়ে লিখে গেছে তোমার জন্য। আমরা দেখতে পারি দাই যে কিনা ওই চিঠিটাকে পড়ে নিয়ে বলতে থাকেন যে মীরা এই চিঠিটা আমি যেটা পড়লাম আর তুমি যেটা জানতে পারলে হসপিটালে গিয়ে, আমি চাইছি ওই কথাটা তুমি এখন মরিকে বলো না। তখন মীরা বলতে থাকে সেটা আমি জানি তোমাকে বলতে হবে না, ওই পাগলটা যদি তোমার ব্যাপারে জানতে পারে তাহলে ও নিজের শক্তি দিয়ে তোমার সাথে লড়াই করবে না, তো এক্ষুনি হার মেনে যাবে। তখন আমরা দেখতে পারি দাই যে কিনা আবার ফাইট করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তার মনে কোনো হতাশা ছিল না, তার চোখে একটা আলাদা জীবন খুঁজে পাওয়া যাচ্ছিল, সে অনেকটাই খুশি ছিল। মরিও তার এই পরিবর্তন দেখে বুঝে যায় এবং সে বলতে থাকে যে ফাইনালি আমার বন্ধু আমার কাছে আবার ফিরে এসেছে। তখন পার্ক মজিন এই ফাইটটা দেখতে দেখতে বলতে থাকেন এবার দেখাও এখানে কি তোমাদের শেষ নাকি তুমি সত্যি একটা বাঘের বাচ্চা। ঠিক তখনই আমরা দেখতে পারি দাহি আর মরি দুজনে মিলে একটা জবরদস্ত ফাইট করতে থাকে, কিন্তু এই লড়াইটা সে আগের মতো রাগ বা ঘৃণার লড়াই ছিল না, তখন একটা ফ্রেন্ডলি লড়াই হচ্ছিল। এরা দুজনেই এই লড়াইটা করতে করতে খুবই খুশি হতে থাকে। তখনই আমরা দেখতে পারি দাই যেখানে একটা অ্যাটাক করে মরিকে অনেক দূরে ছুঁড়ে ফেলে রেখে দেয়। তখন মরি বলতে থাকে আমি ঠিকই ভেবেছিলাম দাহি তুমি সব থেকে বেস্ট। তখনই আমরা দেখতে পারি মরি যে কিনা আর একটা জাম্প করে দিয়ে সে আর একটা টেকনিক ইউজ করতে থাকে যার নাম হচ্ছে ড্রাগন কিক। তখনই আমরা দেখতে পারি একটা ড্রাগনের মতো হামলা যেটা কিনা দাহের উপরে এসে পড়ে এবং স্টেজে এত বড় একটা ধামাকা হয় যে আমরা দেখতে পারি অডিয়েন্সরা তাদের চোখ খুলে ভালো করে স্টেজের দিকে নজর রাখতেই পারছিল না, যেটা দেখে পার্ক মুজিন হাসতে থাকে আর বলতে দেখেন আমি তো একটা বাঘের বাচ্চা খুঁজতে এসেছিলাম কিন্তু মনে হচ্ছে আমি দুটো বাঘের বাচ্চা পেয়ে গেছি। তখনই আমরা দেখতে পারি দাহি যে কিনা ওই অ্যাটাকটাকে খেয়ে কোন রকম ভাবে দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পরে তার গায়ের পুরো শক্তিটা শেষ হওয়ার জন্য সে নিচে পড়ে যায়, কারণ যে হামলাটা সে আটকে ছিল সেটা কোনো সাধারণ হামলা ছিল না, তার জন্য পুরো স্টেজের পুরো একটা ধার ভেঙে উড়ে চলে গেছিল। এর সাথে আমরা দেখতে পারি মরি যে কিনা এই ফাইটটাকে জিতে যায়। তখন আমরা দেখতে পারি মরি যে কিনা ওর সামনে চলে আসেন এবং হাতটা বাড়িয়ে বলতে থাকেন আমার বন্ধু চলো দাঁড়িয়ে পড়ো এবারে। দাই যে কিনা চুপচাপ মরির দিকে তাকিয়ে থাকেন এবং তার মধ্যে তার সেই মৃত বন্ধুটিকে খুঁজে পেতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি দাই যে কিনা মরির হাতটা ধরে দাঁড়িয়ে যায় এবং তাদের এই বন্ধুত্বর মতো লড়াইটা দেখে ওখানে যত অডিয়েন্সরা ছিল একদম চিল্লিয়ে উঠতে থাকে তাদের এই বন্ধুত্ব দেখে। তখন আমরা দেখতে পারি ওখানে মীরা চলে আসেন এবং সে বলতে থাকে নেক্সট টাইম কিন্তু আমি যখন তোমার সাথে লড়বো দাহি তখন কিন্তু আমি হার মানবো না। তারপরে আমরা দেখতে পারি এরা তিনজন বন্ধু একে অপরের কাঁধ ধরে গ্রিন রুমের দিকে যেতে থাকে। এরপরে আমরা দেখতে পারি ওই প্রিলিমিনারি রাউন্ডে যে সমস্ত প্রতিযোগীরা হেরে গেছিল তাদের মধ্যে একটা ফাইট হয় এবং সেখানে
এখান থেকে যারা জিতবে তারা ফাইনাল রাউন্ডে টিম ব্যাটারে ফাইট করতে যাবে। তখন আমরা দেখতে পারি মীরা যে কিনা একটা ফাইটে জিতে যায়। আমরা দেখতে পারি দাহি আর মরি দুজনে মিলে তাকে অনেকটাই চিয়ার আপ করতে থাকেন যে মীরা তুমি জিতে গেছো, এবারে তুমি আমাদের সাথে লড়াই করতে পারবে একই সাথে। তারপরে আমরা দেখতে পারি সমস্ত কমিশনার এবং পার্ক মজিন একটা জায়গায় বসে টিম মিটিং করতে থাকেন এবং তারা এটা ফিক্স করে যে টিম ব্যাটেল হিসেবে কোন কোন প্রতিযোগীদেরকে এক জায়গায় টিমের মধ্যে রাখবে। তখন আমরা জানতে পারলাম যে এই তিন বন্ধু মরি, মীরা আর দাহি এরা তিনজনে মিলেই একটা টিম ব্যাটেলের মধ্যে আছে একই সাথে। যেটা শুনে তো মরি একদম রাস্তায় গড়াগড়ি খেতে থাকে বাচ্চাদের মতো। না 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 না, আমি লড়াই করতে চাই, আমি মীরার সাথে ফাইট করতে চাই, আমি দাহির সাথে আবার ফাইট করতে চাই। কিছুক্ষণ পরে আমরা একটা বয়স্ক মার্শাল আর্টিস্টকে দেখতে পাই যে কিনা হচ্ছে বড় একটা অর্গানাইজেশন দা সিক্স এর মধ্যে একজন ছিল। তখন সে দাঁড়িয়ে পড়ে বলতে থাকে, পার্ক মুজিন তুমি এটা জানো যে আমি খুবই বিজি থাকি, তাহলে আমাকে কেন ডাকতে গেলে? তখনই আমরা দেখতে পারি হঠাৎ করে ওখান থেকে অদৃশ্য হয়ে যান এবং পিছনে ঘুরে এসে সে পার্ক মুজিনের পেটটাকে একদম ফুটো করে রেখে দেয়। কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম যে এটা অরিজিনাল পার্ক মুজিন ছিল না, এটা তার একটা ক্লোন ছিল। তখন পার্ক মুজিন বলতে থাকেন, আমার টিচার মনে হচ্ছে তোমার বয়সটা বেড়ে গেছে। তখন সেই বয়স্ক যোদ্ধারা বলতে থাকে, তুমি কি এটা বুঝতে পারছো না আমি আমার পুরো শক্তি দিয়ে লড়ছি না, আমার ছাত্র। তারপরে আমরা দেখতে পারি ওরা দুজনে মিলে ভেতরের দিকে যেতে থাকে। তখন সে বয়স্ক ফাইটারটা বলতে থাকে, আমি এটা শুনেছি যে ওই ছেলেটা যার নাম হচ্ছে মরি সে কিনা জিনতে জিনের নাতি। এর সাথে আমি এটাও শুনেছি তুমি ওকে সেই ফলটাও দিয়েছিলেন এবং ওই ফলটা খাওয়ার পরে আমি দেখেছি ও একদম ঠিকঠাক আছে, ওর তো কিছুই হয়নি। ওই ছেলেটা খুবই ইন্টারেস্টিং, আমি ওকে আমার নেক্সট ছাত্র বানাতে চাই। তারপরে আমরা দেখতে পারি পার্ক মুজিন আর দাহি যারা কিনা অফিস রুমে বসে একটু গল্প করছিল। তখন পার্ক মুজিন বলতে থাকে, তোমার বন্ধু হয়তো অবশ্যই মরে গেছে, কিন্তু তাই বলে কি তুমি লড়াই ছেড়ে দেবে? তোমার জীবনের কি আর কোনো উদ্দেশ্য নেই? তখন দাহি বলতে থাকে যে না, আমি লড়াই করব, কারণ আমার মৃত বন্ধুর এটাই ইচ্ছে ছিল। তাছাড়াও আমার এখন আরো দুটো বন্ধু আছেন এবং আমি তাদের থেকে পিছিয়ে পড়তে চাই না, আমিও শক্তিশালী হতে চাই। কিন্তু আমিও তোমাকে কিছু কোয়েশ্চেন করতে চাই, আমি জানতে চাই সেদিনকার ফাইটে আমাদের কমিশনাররা যে সমস্ত শক্তিগুলোকে ইউজ করছিল সেটা কিরকম শক্তি, আমি তার ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানতে চাই। তখন পার্ক মুজিন বলতে থাকেন, এগুলোকে বলা হয় চাকুরিকি। এরপরে আমরা দেখতে পারি মরি যে কিনা সকাল সকাল একটা পার্কে চলে আসে ট্রেনিং করার জন্য, কিন্তু ট্রেনিং তো পরের কথা, সে সেখানে আড্ডা মারতে লেগে যায় এবং খেলাধুলা করতে লেগে যায়। তখন আমরা দেখতে পারি কিছু বাচ্চাদের বেলুন যেটা কিনা একটা গাছে আটকে গেছিল এবং মরি সেটাকে পাড়া অবস্থায় ডালটা ভেঙে নিচের দিকে পড়ে যায়, কিন্তু সে সঠিকভাবে ল্যান্ডিং করে নেয়, কিন্তু তার পায়ে একটা ছোট্ট একটা খটকা লেগে গেছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি সে বয়স্ক মার্শাল আর্টিস্টটা যে কিনা পিছন দিক থেকে তার পায়ে একটা সুচলো সুচ ঢুকিয়ে দেয়, যেটা দেখে মরি খুবই ভয় পেয়ে যায়। আর সে বলতে থাকে, আরে তুমি কি, তুমি এটা কি করছো আমার সাথে? কিন্তু এরই সাথে সে এটাও রিয়েলাইজ করে নেয় যে তার পাটা যেটা কিনা যন্ত্রণা করছিল উপর থেকে পড়ার জন্য সেটা একদম আবার ঠিক হয়ে গেছিল। তখন সে বয়স্ক ফাইটারটা বলতে থাকে, মরি এখন থেকে তুমি আমার স্টুডেন্ট। এদিকে আমরা দেখতে পারি পার্ক মুজিন যে কিনা দাহিকে চাকরিকির শক্তির ব্যাপারে সমস্ত কিছু এক্সপ্লেন করে বলতে থাকে যে এরপর ন্যাশনাল টুর্নামেন্টে তোমরা যাবে এবং সেখানে তোমরা এমন এমন কিছু অপোনেন্টস কে দেখতে পারবে যারা কিনা এই চাকরিকির পাওয়ারটাকে ইউজ করবে। এই যে দেওয়ালে যে সমস্ত ছবিগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো কোনো সাধারণ ছবি নয়, এগুলো প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা গডের, এবং এই সমস্ত গডের পাওয়ার গুলি যে সমস্ত প্রতিযোগীরা কন্ট্রোল করে তারা লড়াইয়ের জন্য ব্যবহার করতে পারে সেই শক্তিকেই বলা হয় চাকরিকি। এবং এইরকম প্রতিযোগী যারা কিনা ভবিষ্যতে তারা নতুন নতুন গডের পাওয়ারকে অ্যাক্টিভেট করে সেই পাওয়ারকে ব্যবহার করতে পারবে, এবং সেই সমস্ত প্রতিযোগীদেরকে খুঁজে বার করাটাই আমাদের এই গড অফ হাই স্কুলের মেন উদ্দেশ্য। এরপরে আমরা দা সিক্স এর সমস্ত মেম্বার্স কে দেখতে পাই যাদের মধ্যে পার্ক মুজিন সেও একটা দা সিক্স এর মেম্বার ছিল। এরপরে আমরা দেখতে পারি রিজিওনাল প্রিলিমিনারিজ ফাইটিং শুরু হয়ে যায়, যেখানে আমরা দেখতে পারি মীরা, মরি আর দাহি একটা টিমের মধ্যে ছিল এবং এদের এই টিমটা আরো অন্যান্য অনেকগুলি টিমের সাথে লড়াই করবে এবং তারা নেক্সট রাউন্ডের দিকে এগিয়ে যেতে থাকবে। অন্যদিকে আমরা অন্ধকারে একটা বিল্ডিং এ দেখতে পারি যেখানে একটা গ্যাং এর লোক কমিশনার কিউ এর উপরে একটা হামলা করে দেয় এবং সে বলতে থাকে, আমি কমিশনারদের মধ্যে সবথেকে শক্তিশালী কমিশনার যার নাম হচ্ছে কিউ, তাকে তো আমি খুব সহজেই হারিয়ে ফেলেছি। এরপর আমরা দেখতে পারি মোরের টিম রেডি হয়ে যায় ফাইট করার জন্য এবং যাদের সাথে তারা ফাইট করবে সেই টিমটাও রেডি হয়ে গেছিল ফাইট করার জন্য। তখন আমরা দেখতে পারি অপোনেন্টস এর দিক থেকে লড়াইয়ের জন্য একটা হলুদ চুলওয়ালা ছেলে চলে আসেন এবং বলতে থাকে যে তোমার অপোনেন্টস আমি, আমার কাছে এখন অব্দি কেউ টিকতে পারেনি, দেখা যাক তুমি কি করতে পারো। মরি তখন খুবই কনফিডেন্সের সঙ্গে বলতে থাকেন, আমি একটা নতুন ফাইটিং স্টাইল শিখেছি যেটা কিনা আমি তোমাকে এক্ষুনি দেখাতে চলেছি। এইটা বলে সে তার দুটো আঙুল দিয়ে তার শরীরে অনেক জায়গায় পিঞ্চ করতে থাকেন এবং সে বলতে থাকে, আমি আমার বডির অনেক জায়গায় পিঞ্চ করেছি এবং এটা দিয়ে আমার পাওয়ারের লেভেলটা অনেকটাই বেড়ে যাবে। যেটা শুনে তার
অপোনেন্টস তো অনেকটাই ভয় পেতে থাকে। আরে ভাই সাব, এটা কি ব্যাপার, এই কি বলছে রে ভাই? তখন সে বয়স্ক ফাইটারটা বলতে থাকে, এ হচ্ছে আমার নতুন ছাত্র, আর আমি হচ্ছে এই টেকনিকটা শিখেছি। তখন মরি বলতে থাকেন, চলো এবারে শুরু করা যাক। তখনই আমরা দেখতে পারি অডিয়েন্সরা খুবই অবাকের চোখে দেখছিল। এর সাথে আমরা দেখতে পারি মরির যে অপোনেন্ট ছিল সেও একদম অবাক হয়ে মরির দিকে তাকাচ্ছিল, কারণ মরি একদম ছোট্ট বাচ্চার মতো হয়ে গেছিল আর তার গা কাঁপছিল, সে একদম দুর্বল হয়ে যাচ্ছিল। সে বলছিল, আমি আমি নড়তে পারছি না, আমার মনে হচ্ছে আমি ভুলভাল জায়গায় পিঞ্চ করে দিয়েছি। বাস, আর কি ছিল, তার অপোনেন্টস কি এই সুযোগটা আর ছাড়ে? তাকে এমন খেলায়, তাকে এত লাথ মারে যে তার সেই অবস্থা দেখে দাহি আর মীরা একদম চুপচাপ ছিল। তারা তো তার দিকে নজর ফিরে তাকাতেও পারছিল না। এর সাথে আমরা দেখতে পারি মরি যে কিনা হেরে গেছিল এবং তার অপোনেন্ট জিতে গেছিল। এদিকে আমরা দেখতে পারি বয়স্ক ফাইটার, সে যে কি করবে সে কিছু বুঝতে পারছে না, সে তো দড়ি পড়ে একদম ছিঁড়ে দিচ্ছিল। তখন মরি কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার মনে হয় বেশি পাকামি করাটা আমার উচিত হয়নি। মীরা যে কিনা দাহিকে বলতে থাকে, আমাদের মধ্যে একটা পাগলা মাল তো হেরে গেছে, আমি চাই না দাহি তুমি এর মতো হেরে যাও, কারণ আমরা তিনজন টিমমেট মিলে লড়াই করছি, এদের মধ্যে আমাদের দুটো ফাইট জিততেই হবে, যার মধ্যে একটা কিনা এই মালটা হেরেই গেছে। তো এখন আমাদের দুজনকে জিততেই হবে, আমরা যদি না জিতি তাহলে কিন্তু আমরা হেরে যাব। এদিকে আমরা দেখতে পারি সেই গ্যাং এর গুন্ডাটা যে কিনা বলতে থাকেন, শক্তিশালী কমিশনার কিউ, যে কিনা নিজেকে অনেক বড় শক্তিশালী মনে করে, সে তো আমার কাছে এরকম হেরে টেরে পড়ে আছে। ঠিক তখনই আমরা দেখতে পারি হঠাৎ করে তার একটা কাঁধের হাত কেটে উড়ে চলে যায়। সেটা দেখে সে তো একদম অবাক হয়ে যায়, আরে ভাই এটা কি ছিল? তখন আমরা দেখতে পারি এই হামলাটা যে করেছিল সেটা ছিল কিউ এর সেই চাকরিকির পাওয়ার। তখন কমিশনার কিউ আবার নিজের পায়ে দাঁড়িয়ে যায় এবং সে একটা সিগারেট ফুঁকতে ফুঁকতে বলতে থাকে, অনেকক্ষণ ধরে তোর কথা শুনে যাচ্ছি, এবারে তোর মরার টাইম চলে এসেছে। তখনই আমরা তার ব্রেসলেটে দেখতে পাই যে পাওয়ার লেভেল একদম রেড নাম্বারে পৌঁছে গেছিল। অন্যদিকে আমরা দেখতে পারি দাহির ফাইটটা আবার শুরু হয়ে যায় এবং সে তার অপোনেন্টস কে আচ্ছা খাসা ধুতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি তার অপোনেন্টস যে কিনা একটা হাতুড়ির মতো চাকরিকের পাওয়ার ইউজ করতে থাকে এবং সে ওই হামলাটাকে সজোরে দাহির উপরে মারে। আমরা দেখতে পারি দাহি কোন রকম ভাবে তার ওই হামলাটাকে ধরে রেখেছিল। তখন দাহি মনে মনে বলতে থাকেন, আমি এই ম্যাচটা হারতে পারি না, যখন কিনা আমার দুটো বন্ধু ব্যাক স্টেজ থেকে আমাকে চিয়ার আপ করছে, আমি কোনো মতেই এই ম্যাচটাকে হারতে পারি না। তখন সে আর একটা অ্যাটাক করতে থাকে যার নাম হচ্ছে আজুরা ড্রাগন। এই বলে সে যেই ওই অ্যাটাকটা করলো তখনই আমরা দেখতে পারি তার ওই হাতুড়ির মতো পাওয়ারটা একদম ভেঙে টুকরো টুকরো হয়ে উড়ে চলে যায়। এর সাথে আমরা দেখতে পারি তার অপোনেন্টস হেরে যায় এবং আমাদের দাহি ওই রাউন্ডটাকে জিতে যায়। অন্যদিকে দেখতে পারি আমরা কমিশনার কি, যে কিনা তার অপোনেন্টসকে একদম আচ্ছা খাসা ভাবে ধুতে থাকে এবং এর সাথে তার আরো একটা হাত কেটে রেখে দেয়। ঠিক তখনই আমরা দেখতে পারি তার অপোনেন্টস যে কিনা হাসতে থাকেন আর সে বলতে থাকে, আরে তুমি আমাকে যতই মারো না কেন, কিন্তু আমার চাকরিকের এমন একটা পাওয়ার আছে যেটা দিয়ে আমি বারবার রিজেনারেট হয়ে যাব, মানে আমার কেটে যাওয়া বডি আবার জুড়ে যাবে, তুমি যাই করো না কেন তুমি আমাকে মারতে পারবে না। তখন কমিশনার কিউ হাসতে হাসতে বলতে থাকে, তাতে আমার ড্যাশ ছেড়া যায়। এটা বলে সে তার তাসের পাতা দিয়ে অনেকগুলি অ্যাটাক সেই অপোনেন্টস এর উপরে করতে থাকে এবং সে তার নিজের অস্ত্র দিয়ে সেই যেই একটা ফাইনাল অ্যাটাক করতে যায় তখনই আমরা দেখতে পারি ওই অ্যাটাকটাকে কেউ ওখানে আটকে রেখে দিয়েছিল এবং যারা এই অ্যাটাকটাকে আটকে রেখে দিয়েছিল তারা ওই গুন্ডার থেকে আরো বেশি শক্তিশালী ছিল এবং এরা সবাই হচ্ছে নক্স গ্যাং এর গুন্ডা। তখন মিস্টার কিউ আবার একটা সিগারেট জ্বালাতে জ্বালাতে বলতে থাকে যে তোমাদের মধ্যে কোনো ম্যানার্স নেই, যে বিনা কোনো পারমিশনে আমার ঘরে একটার পর একটা তোমরা আসতেই চলেছ। এটা বলার পরে সে অনেকগুলি অ্যাটাক সেই ছেলেটার উপরে করে দেয়। আমরা দেখতে পারি যে ছেলেটা তার প্রত্যেকটা অ্যাটাককে ডজ করে নেয় এবং বলতে থাকে, তুমি কি আমাকে এতটা হালকা ভেবে নিলে নাকি? এবং সে তার নিজের ডানাটায় মিলে তার আর একজন যে সহকর্মী যে মেয়েটা ছিল তাকে কোলে করে নিয়ে উড়ে চলে যায় এবং এর সাথে আমরা দেখতে পারি এবারে ওই মেয়েটা একটা অ্যাটাক করতে থাকে, যার জন্য আমরা দেখতে পারি অনেকগুলি হাত যেটা কিনা কমিশনারকে ধরার জন্য যায়, কিন্তু আমরা দেখতে পারি কমিশনার যে কিনা তার অস্ত্র দিয়ে তার প্রত্যেকটা হাতকে কাটতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত হাতের মাঝখানে কমিশনার কিউ ওখানে জড়িয়ে আটকে পড়ে যায়। তখনই আমরা দেখতে পারি ওই ছেলেটা যে কিনা উড়ে তার তলবার নিয়ে তার উপর দিকে একটা হামলা করতে আসে। আমরা দেখতে পারি কমিশনার কিউ যে কিনা তার হাতগুলোকে ফাটিয়ে নিয়ে সে তার অস্ত্র দিয়ে আবার একটা ফাইট করতে লেগে যায়। তখনই আমরা দেখতে পারি ওদের মাঝখানে একটা খুবই জোরে আগুনের একটা অ্যাটাক জ্বলে ওঠে, যে অ্যাটাকটি কিনা 4 কমিশনারের মধ্যে আর একজন করেছিল এবং সে বলতে থাকেন, কমিশনার কিউ আমি তোমার পাওয়ারটাকে হঠাৎ মাত্র অনেকটাই বেড়ে যেতে দেখলাম, ওই জন্য আমি ওটাকে চেক করার জন্য তোমার কাছে এখানে আসি। এখানে এসে যেটা দেখছি মনে
মনে হচ্ছে তুমি খুবই এনজয় করছো। তখন কমিশনার কিউ বলতে থাকেন, আরে এদেরকে তো আমি একাই দেখে নেব, তোমার সাহায্যের কোনো দরকার ছিল না। অন্যদিকে আমরা দেখতে পারি মিরার আবার ফাইটটা রেডি হয়ে যায় এবং সে ফাইট করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি সে গ্যাং লিডার মেয়েটা যে কিনা তার একটা ওয়েপেন দিয়ে অনেকগুলো লেজার বিমস কমিশনারদের উপরে অ্যাটাক করতে লেগে যায়। কিন্তু আমরা দেখতে পারি সে কমিশনারটা এতটাই শক্তিশালী ছিল যে সে তার ফায়ার পাওয়ার দিয়ে তার প্রত্যেকটা লেজার বিমস কে ওখানে ধরাশায়ী করে রেখে দিচ্ছিল। এরপর আমরা দেখতে পারি সে গ্যাং লিডার মেয়েটা যে কিনা তার চাকরিকির পাওয়ারটা ব্যবহার করে ওই কমিশনারের পেছনে একটা খুবই বড় জন্তুকে এসে দাঁড় করিয়ে দেয় তাকে এক কোপে খেয়ে রেখে ফেলার জন্য। কিন্তু আমরা দেখতে পারি সেই কমিশনারটাও কম ছিল না, সে সেই যন্ত্রের পিছনে এবার নিজের যন্ত্রটাকে আবার দাঁড় করিয়ে দেন এবং তাকে এক কোপে খেয়ে ফেলে রেখে দেয়। এবং সে তার ড্রাগন পেটসটাকে বলতে থাকেন, একটু ভালো করে চিবিও, ভালো করে চিবিয়ে খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো। এরপর আমরা দেখতে পারি ড্রাগনটা যেখানে কমিশনার কাছে চলে আসে এবং সেই কমিশনার তার একটা দাঁত বার করে নিয়ে একটা অস্ত্র রেডি করে নেয়। আর আমরা কমিশনার কিউকে দেখতে পারি যে কিনা বিন্দাস লড়ে যাচ্ছিল একদম সোয়াগ মেরে মেরে এবং সিগারেটের একটা টুকরো সেই ছেলেটার মুখে করে ছুঁড়ে মারে। তখন সে একটা সুযোগ বুঝে তার চাকরিকির পাওয়ার দিয়ে ওই ছেলেটার পেটটাকে একদম ফুটো করে ফাড়ো ফাড় করে রেখে দেয়। এর সাথে আমরা দেখতে পারি মিরাই যে কিনা তার ফাইটটাকে জিতে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি কমিশনার যে কিনা তার ফায়ার ম্যাজিক দিয়ে তার প্রত্যেকটা লেজার বিমস অ্যাটাককে আটকে রেখে দিচ্ছিল। আমরা দেখতে পারি সে নক্স গ্যাং এর ছেলেটা যে কিনা এখনো ঠিকঠাক ছিল এবং সে কমিশনার কিউ এর সাথে এখনো লড়াই করে যাচ্ছিল, কিন্তু সে লড়াইটা বেশিক্ষণ চালিয়ে রাখতে পারছিল না, তার দুটো দানা কেটে উড়ে চলে যায়। আমরা দেখতে পারি সে কমিশনারটা যে কিনা তার একটা ফায়ার ম্যাজিক ইউজ করে সেই মেয়েটার একদম অবস্থার 12টা বাজিয়ে রেখে দেয়। অন্যদিকে কমিশনার কিউ সেই ছেলেটার উপরে যে একটু ফাইনাল অ্যাটাক করতে যাচ্ছিল তখনই আমরা দেখতে পারি সেই ছেলেটা বুঝে যায় যে তাদের ক্যাপাসিটি এখানেই শেষ, তারা এদের সাথে লড়তে পারবে না এবং সে ভয়ে পালিয়ে যেতে থাকে এবং সেই মেয়েটাকে নিয়ে জানালা ফাটিয়ে ওখান থেকে চলে যায়। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে প্রথমে যে গ্যাংয়ের গুন্ডাটা ছিল সে হাসতে থাকে আর সে বলতে থাকে, আরে তোমরা আমাকে ইগনোর কেন করছো, আমার ব্যাপারে ভুলে যাওনি তো। তখনই আমরা দেখতে পারি সে তার নিজের বডিটাকে ওখানে বোম ব্লাস্ট করে দেয়, যার জন্য আমরা দেখতে পারি যে জায়গায় কমিশনাররা এতক্ষণ ধরে ফাইট করছিল সে বিল্ডিংটা পুরো একদম ব্লাস্ট হয়ে উড়ে যায়। এদিকে আমরা দেখতে পারি অন্য একটা কমিশনার যে কিনা পার্ক মুজিনকে বলতে থাকে, আমরা জানতে পারলাম না যে আমাদের কমিশনারদের ঘরটা এটা তো অত্যন্ত সিক্রেট, তাহলে এটা লোকেরা জানতে পারলো কিভাবে? তখন পার্ক মুজিন বলতে থাকে, এ তো কোনো সন্দেহ নেই আমাদের মধ্যেই একজন বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। এরপর আমরা আর একটা ছেলেকে দেখতে পারি যার নাম হচ্ছে জেগাল এবং তার ফাইটটা ওখানে শুরু হয়ে যায়। জেগালের অপোনেন্ট যে কিনা একটা ম্যাজিক ক্যাস্ট করে তার উপর একটা হামলা করতে যায়। ঠিক তখনই আমরা দেখতে পারি জেগাল যে কিনা ওয়েট করে না, সে তার চাকরিকির পাওয়ার দিয়ে তার পেটটাকে ফুটো করে দেয় এবং তার চাকরিকির পাওয়ার একটা তিমি মাছের মতো যে কিনা তাকে কামড়ে ধরে একদম কামড়ে কামড়ে তাকে একদম চটকে তার রক্ত বার করতে থাকে। তখনই আমরা দেখতে পারি তার একজন সহকর্মী যে কিনা তাকে বাঁচানোর জন্য স্টেজে উঠে চলে আসছেন, কিন্তু আমরা দেখতে পারি জেগাল তাকেও একদম ফুটো ফুটো করে স্টেজের উপরে ছুঁড়ে ফেলে রেখে দেয়। তখন জেগাল সেই মেয়েটার মুখের উপরে লাথ মারতে থাকে আর বলতে থাকে, এই স্টেজটা কোনো মেয়েদের জন্য নয়, এটা বলে তাকে এরকম লাথি মারতেই থাকে। অন্যদিকে আমরা মীরাকে দেখতে পারি যে কিনা মরিকে আটকে নেয় এবং বলতে থাকে যে মরি তুমি কিন্তু এবারে ইন্টারফেয়ার করতে যাবে না, যদি যাও তাহলে কিন্তু এবারে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তখন মরি বলতে থাকে, আমি না হয় ইন্টারফেয়ার করবো না, কিন্তু ওর ব্যাপারটা কি? তখনই আমরা জানতে পারলাম যে মরি এবারে ইন্টারফেয়ার করেনি, এবারে স্টেজের মধ্যে যে ইন্টারফেয়ার করেছিল সেটা ছিল দাহি এবং সে বলতে থাকে তুমি যেটা করছো ওটা একটু বেশি হয়ে যাচ্ছে, থেমে যাও এবারে। জেগাল ওর সাথে ফাইট করতে যাচ্ছিল কিন্তু রেফারি তাদের ফাইটটাকে আটকে রেখে দেয় এবং বলতে থাকে তোমরা যদি এক্ষুনি একে অপরের সাথে লড়াই করো তাহলে তোমাদের দুজনকে এখনো ডিসকোয়ালিফাই করে দেবো। তখনই আমরা দেখতে পারি জেগালের যে অপোনেন্ট ছিল সে একটা লাইটনিং অ্যাটাক জেগালের উপরে করতে থাকে। আমরা দেখতে পারি জেগাল যে কিনা অতি সহজেই তার ওই লাইটনিং স্টাইল অ্যাটাকটাকে ডজ করে রেখে দেয় এবং তাকে একটা ঘষি মেরে তাকে উপরের দিকে ছুঁড়ে ফেলে রেখে দেয়। আর সে বলতে থাকে, আর ভাই এত একটা ফালতু শক্তি নিয়ে তুই আমার সাথে লড়তে এসেছিস? তখন আমরা দেখতে পারি ও যেখানে ছুড়ে দিয়েছিলেন সেখানে তার চাকরিকির পাওয়ার তিনি মাছ হাঁ হয়েছিল তাকে কামড়ে আবার চটকানোর জন্য এবং এর সাথে তাকে চটকে একদম প্রায় মরণাপন্ন করে দেয়। তো হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আজকে আমি এর এপিসোড 1 থেকে 7 মানে 7টা এপিসোড আজকে আমি কমপ্লিট করেছি। বাদ বাকি এর 6টা এপিসোড আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে কমপ্লিট করে দেবো। বাকি আমি চাইছি তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, কারণ এই চ্যানেলটা আমি বাংলাতে করেছি, তো প্লিজ তোমাদের সাপোর্ট আমার চাই চাই চাই। লাইক কমেন্টস আর প্লিজ যত পারো ততটা শেয়ার করতে ভুলবে না, শেয়ার করতেই থাকো তোমরা। আর প্রথমে যেটা বললাম যে হিন্দি ভিডিও যদি আসতে থাকে সেগুলোকে ইগনোর করে দাও, শুধু আমার চ্যানেলের লোগোটাকে মনে রেখে দিও যে এটা এসপিএন এক্সপ্লেনের মেন চ্যানেল এবং এটাতে হিন্দি ভিডিও হয়তো আসতেই পারে যেগুলোকে আমি অনেকদিন আগে এক্সপ্লেন করে দিচ্ছি সেগুলো, কিন্তু এটাতে লেটেস্ট ভিডিও যেগুলো আসবে সেগুলো হচ্ছে বাংলা ভিডিও। তো হিন্দি ভিডিওগুলোকে ইগনোর করে দিও। আর যদি তোমাদের
ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে এর লাস্ট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।